ঠিক এমন কষ্টটা পেয়েছিলাম যেদিন তুই এই বাড়িতে এসে আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলি। মনে আছে? মনে নেই তাই না? আমারও ভিতরে সেই ঢেকে ঢেকে আগুন জ্বলছে, আর তার শোধ আমি ঠিক এভাবেই নিচ্ছি। তোকে তো আমি একবারে মারবো না, তোকে তো আমি তিলে তিলে শেষ করব। দেখবি মজাটা কেমন লাগে। মা, ওর সাথে কথা বলে সময় নষ্ট না করে তুমি ওকে আবার শট দাও। বলে দিব আপনাদের সব কুকুরমোর কথা আপনার ছেলেকে আমি বলে দিব। ওকে শুধু আসতে দিন। তুই বাঁচলে তো বলবি, আর আজকেই তোর তোর জীবনের শেষ দিন। দেখ তোকে কিভাবে আমি শেষ করি। থামো মা, তুমি কি করছো? একটা প্রেগনেন্ট মেয়েকে কারেন্ট শট দিচ্ছ, কিন্তু কেন মা? ওর পেটে বাচ্চা, একটা প্রেগনেন্ট মেয়ে, তুমি ওকে কারেন্ট শট দিচ্ছ? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি মা। এটা তুমি কিসের জন্য করছো, কেন করছো? না বাবা, তুই আমাকে ভুল বুঝতেছিস। দেখ আমি তো বৌমার ভালোর জন্য থেরাপি দিচ্ছিলাম। জানোস, আমার যখন বাচ্চা পেটে ছিল না, তখন তোর বাবা আমাকে ঠিক এভাবেই থেরাপি দিয়েছিল যাতে বাচ্চা সুস্থ থাকে। আমি তো সেই পদ্ধতি বৌমাকে দিচ্ছিলাম। তাহলে মা, তুমি তো অসুস্থ, আমি একটা কাজ করি, তোমাকে একটু থেরাপি দেই, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে, কেমন? না বাবা, আমি তো সুস্থ। আসলে আমি বৌমাকে মেরে ফেলতে চাইছি। যেদিন থেকে এই মেয়ে বাড়িতে এসেছে, সেই দিন থেকে তুই আমার কাছ থেকে দূরে সরে গেছিস। কখনো আমার কাছে এসে বলিসনি মা তুমি কেমন আছো, তোমার কোনো কিছু প্রয়োজন আছে কিনা। সারাটাক্ষণ সময় কাটিয়েছিস এই মেয়েটার সাথে। আমার কি লাগবে না লাগবে কোনো দিনও জিজ্ঞেস করিসনি। আমাকে এত ভালোবাসতি যে ছেলে কিনা সব সময় আমার আঁচল ধরে ধরে ঘুরে বেড়াতো, আজকে সেই ছেলে মাকে চেনে না। আমি এটা মেনে নিতে পারিনি। আমি চাইনি আমার ছেলের ভালোবাসা ভাগ হয়ে যাক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে মেরে ফেলবো। ও আমার শত্রু, আমি শত্রু রাখবো না। মা তুমি সব কি বলছো? তুমি বুঝতে পারছো তুমি কি করতে যাচ্ছিলে? মা তুমি এটা কেন বোঝো না? সন্তানের কাছে মায়ের জায়গায় মা থাকে, আর স্ত্রীর জায়গায় স্ত্রী থাকে। আমি তোমার ভালোবাসা আলাদা করে ফেলেছি, এটা তুমি কিভাবে চিন্তা করলে? হ্যাঁ, বিয়ের পর থেকে আমি একটু ওকে বেশি সময় দিচ্ছি, তার তো কারণ আছে মা। ও অন্যের ঘরের মেয়ে আমাদের ঘরে বউ হিসাবে এসেছে। একটা মেয়ের যখন বিয়ে হয়, সে তার বাবার বাড়ি ছেড়ে তার শ্বশুর বাড়িতে আসে। সে মনে করে শ্বশুর বাড়িটাই তার বাবার বাড়ি, আর শাশুড়ি হবে তার মা। কিন্তু তোমাদের মতো কিছু শাশুড়ি আছে যারা কিনা তাদের বৌমাকে কখনো মেয়ে মনে করতে পারে না, সবসময় ভাবে বৌমা তো পরের মেয়ে। কিন্তু কেন মা? ওই মেয়েটার পেটে আজকে বাচ্চা, তো আমার নিজের সন্তান, তোমার বংশের প্রদীপ। তুমি সেই প্রদীপকে নিভিয়ে দিচ্ছিলে মা। তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এমন ব্যবহার কিভাবে করতে পারো? আজকে এই মেয়েটার জায়গায় তোমাকে বসিয়ে দেখো তো। আর এই যে সেবা, তোকেও বলি, তুই কিভাবে পারলি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এমন ব্যবহার করতে? ওর জায়গায় যদি আজকে তুই থাকতিস, তোর শ্বশুরবাড়ির লোকজন যদি এমন করতো, তাহলে কি করতিস? তোর ভালো লাগতো? আমাদের ভালো লাগতো? কারোরই ভালো লাগতো না। কিন্তু তোরা দুজন মানুষ না, তোরা দুজন অমানুষ হয়ে গিয়েছিস শুধুমাত্র একটু ভালোবাসার আশায়। হ্যাঁ, আমি তো তোদের কম ভালোবাসি না, যথেষ্ট ভালোবাসি। আমি দূরে গিয়েছি, পরিশ্রম করছি কাদের জন্য? শুধুমাত্র এই ফ্যামিলির জন্য, তোদের জন্য, যাতে করে তোরা ভালো থাকিস, আমরা ভালো থাকতে পারি। তোরা আমাদের ভালোর কথা চিন্তা না করে এই মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিলি। এই মেয়েটা যদি মরে যেত তাহলে কি হতো একবার বুঝতে পারছিস? তবে হ্যাঁ, তোদেরকে আমি এমনি এমনি ছাড়বো না। ভাইয়া আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমরা বুঝতে পারিনি ভাইয়া, এরকম ভুল আমাদের আর কোনোদিন হইব না ভাইয়া। চুপ! একটা কথা তোরা বলবি না। তোরা দুইজন যে পাপ করেছিস সেটা ক্ষমার অযোগ্য পাপ করেছিস। আমি আমার স্ত্রীকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয় তাহলে তোদের দুজনের কাউকেই ছাড়বো না। তোদের দুজনকে আমি 14 শিকির ভাত খাইয়ে ছাড়বো।
দাঁড়াও, মা না হয় ওষুধটা পরে খাক। এই মেডিসিনের মধ্যে কীটনাশক মিশানো আছে, তাই না? আর তুমি আমার মাকে কীটনাশক খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলে। হাই, তোর কত বড় সাহস, তুই আমার মাকে কীটনাশক খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলি। বৌমা, ও বৌমা, আমি বিছানাটা নষ্ট করে ফেলছি বৌমা, একটু এসে পরিষ্কার করে দাও। মা, ভাইয়া বসো বসো। মা, আপনি বিছানা নষ্ট করে ফেলেছেন, কোনো সমস্যা নেই, আমি আছি না, আপনার একমাত্র ছেলের বউ। আমি এই দুইটা হাত দিয়ে আপনার সব নোংরা পরিষ্কার করে ফেলবো, কিন্তু তার আগে আমি আপনার জন্য ওষুধ নিয়ে এসেছি। ডক্টর বলেছে এই ওষুধটা যদি আপনি খান তাহলে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন, তাই না ভাইয়া বলো? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে। এই ওষুধ খেলে আপনার সব অসুস্থ চলে যাবে, আপনি একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। ভাইয়া, মাকে একটু তুলে উঠাও, আমি তো একা ধরতে পারবো না, উঁচু করো, ধরো ধরো। আমি মা, দাঁড়াও, মা না হয় ওষুধটা পরে খাক। বাসার তুমি এই সময় বাড়িতে চলে এসেছো, কই তুমি তো আমাকে কল দিয়ে আসলে না? কেন? আমার বাড়িতে আমি আসব এবং কখন আসব, কিভাবে আসব, সেটা কি তোমাকে ফোন করে বলে আসতে হবে? বাই দ্য ওয়ে, তোমার হাতে ওইটা কিসের মেডিসিন? এটা আসলে মায়ের তো পেটের সমস্যা হয়েছে না, তাই আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। ডক্টর এই মেডিসিনটা দিয়েছে আর বলেছে মাকে খাওয়ালে মা পুরোপুরি সুস্থ হয়ে যাবে, তাই তো আমি মাকে মেডিসিনটা খাওয়াচ্ছিলাম। হ্যাঁ, এটা খুব ভালো ওষুধ, এটা খেলে একদম পুরোপুরি সুস্থ হয়ে যাবে। তাই এটা জেনে শুনে এটা নিয়ে আসলাম আর কি, মাকে খাওয়ানোর জন্য। ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা, কিন্তু আমার তো তোমার ভাইয়াকে দেখে মনে হচ্ছে তোমার ভাইয়াও মনে হয় পেটের সমস্যায় ভুগছে। তুমি একটা কাজ করো, ওই মেডিসিনটা তোমার ভাইয়াকে দাও, তোমার ভাইয়া খা। কি বলছো তুমি সব যাতা? আমি তো সুস্থ আছি, পুরোপুরি সুস্থ আছি। আমার এক সময় ছিল একটু গ্যাস্ট্রিকের প্রবলেম ছিল, অসুস্থ ছিলাম, তা ঠিক হয়ে গেছে, ডক্টর দেখিয়েছি না, এখন আমি পুরোপুরি সুস্থ আছি। আমার এই ওষুধ খাওয়া লাগবে না, এটা ওই মাই খাবে। আমি বলেছি এটা মায়ের থেকে তোমার দরকার, এই মেডিসিনটা তোমার ভাইয়াকে দাও, তোমার ভাইয়া খাবে। হ্যাঁ না, ভাইয়া বলেছে না ভাইয়ের গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, কিন্তু ভাইয়া এখন সুস্থ। এই ওষুধটা মায়ের জন্য এনেছি, মাকে খাওয়ালে মা সুস্থ হয়ে যাবে, মাকে খাওয়িয়ে দিই। হ্যাঁ, আমি বলেছি না মা খাবে না, তোমার ভাই খাবে, তোমার ভাইকে দাও। আরে না, ভাইয়া এই ওষুধ খেতে পারবে না। কেন ভাইয়া খেতে পারবে না? আরে ভাইয়া এই মেডিসিন খেতে পারবে না, কারণ এই মেডিসিনের মধ্যে কি? এই মেডিসিনের মধ্যে কীটনাশক মিশানো আছে, তাই না? আর তুমি আমার মাকে কীটনাশক খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলে। হাই, কেন করেছো এই কাজটা আমার মায়ের সাথে? তো আমি আর কি করতাম? হ্যাঁ, তুমিই বলো, তুমি তো সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকো। আর আমি তো এই বাড়িতে বউ হয়ে আসিনি, বরং দাসী হয়ে এসেছি। এই অসুস্থ মহিলাটা সারাদিন বিছানাটা নোংরা করে ফেলে, আর আমাকে কষ্ট করে নোংরাগুলো পরিষ্কার করতে হয়। তুমি জানো আমার কতটা ঘৃণা লাগে, আমি কেন এইসব করব? তাছাড়া আমি হয়েছে এ বাড়ির বউ, আমি তো রাজরানীর হালে থাকবো। আর আমি আমার ভাইয়ের একমাত্র আদরের বোন, তাই আমার ভাইয়া আমাকে শিখিয়ে দিয়েছিল আর বলেছিল। তোর সাথে তো আমার কোনো কথা বলতে ইচ্ছে করতেছে না, তুই তো আমার কোনো কথাই শুনিস না। আমি ওনার কথা শুনি না, ওনার কথা শুনে আমি এই বাড়ির বউ হয়ে আসলাম। আমি ওকে ভালোবেসেছিলাম তো কি হয়েছে? আমি তোমাকে বলেছিলাম না ভালো ঘরের ঝামেলা মুক্ত একটা পরিবারে আমাকে বিয়ে দাও। তুমি কি বললে? না, বাসার অনেক ভালো ছেলে, ওর ঘরে একটা মাত্র মা আবার বয়স্ক, 2 দিন পর মরে গেলে সুখের সংসারটা তোর হয়ে যাবে। কই, সুখের সংসারটা আমার হয়েছে না? চাকরানির মতো বুড়ির সেবা যত্ন করতে করতে আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। আগে কি এটা বুঝেছিলাম? তোর ভালোর জন্য তো চেয়েছিলাম এটা, এখন আমার দোষ হয়ে গেছে না? প্রেম করছিস তখন মনে ছিল না? তুই প্রেম করছিস দেখেই তো দেখে শুনে দিলাম যে যাই হোক আর কোনো ছেলে সন্তান নিয়ে অনেক ভালো থাকবি, রাজধানীর মতো থাকবি, তা না করে এসে দেখি যে চাকরানির মতো তুই কাজ করেই যাচ্ছিস। এরকম কতদিন চলবে বলতো? ম্যাডাম, সাহেবের মা না বিছানা টিছানা সব নষ্ট কইরা দিছে, প্রসাব পায়খানা কইরা। আপনি একটু আমার লগে চলেন না, আমার একটু সাহায্য করেন। কি? আমি সাহায্য করব? হাই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই বুড়ি হাগু মতো করেছে, এগুলো পরিষ্কার করবি তুই। আর তোর দ্বারা যদি সম্ভব না হয় তাহলে তুই যা, তোর কাজ করতে হবে না, তুই অন্য কাজ কর গিয়ে। ম্যাডাম, আমার হাতে তো এখনো অনেক কাজ বাকি আছে, আপনি যদি আমার একটু সাহায্য না করেন তাহলে আমি একা হাতে কেমনে করবো? একটু চলেন না ম্যাডাম। ধুর তো, ওই মহিলাকে ওভাবে ফেলে রাখ, তুই বাড়ির অন্য কাজ কর, ওনাকে পরিষ্কার করতে হবে না, যা। কি একটা অবস্থা, বাড়িটারে পুরো ডাস্টবিনে পরিণত করে ফেলছে। আমার আর ভালো লাগতেছে না এসব। ভালো কথা শোন,
তোর বাসায় কি কীটনাশক আছে? হ্যাঁ, কীটনাশক তো আছে। এখন কি বলবে, ওই কীটনাশক খেয়ে কি আমি মরে যাই? উফ আল্লাহ, আমি তোকে কেন মরতে বলবো? হ্যাঁ, তোর ভালো চাই দেখেই তো তোর এখন আমার দোষ দেস না। আমি বলি কি, শোন, শুনলে তো, এর জন্যই আমি তোমার মাকে কীটনাশক খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলাম, যাতে এই আপদটাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। হাই, তোর কত বড় সাহস! তুই আমার মাকে কীটনাশক খাইয়ে মেরে ফেলতে চেয়েছিলি। তুই একবার চিন্তা করলি না যে আমি যদি এই বিষয়টা জানতে পারি তাহলে তোর আর তোর ভাইয়ের কি অবস্থা হবে? তুই জানিস না আমি আমার মাকে কত ভালোবাসি? আমার মা আমার কাছে কি? আরে আমার মা আমার কাছে জান্নাত, আর তুই আমার জান্নাতকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিলি, তাই না? তোকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। তখন তুই কি বলেছিলি যে আমার মাকে তুই তোর মায়ের মতো করে ভালোবাসবি, তোর মায়ের মতো করে ভালোবেসে দেখাশুনো করে রাখবি। আর তুই তোর আসল রূপ আমাকে এভাবে দেখিয়ে দিলি। তুই তোর ভাইকে নিয়ে এখনই আমার বাসা থেকে বের হয়ে যাবি। তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো। হ্যাঁ, তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও, থাকলাম না আমি তোমার সংসারে, তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমি আমার বাবার বাড়িতে রাজরানীর হালে ছিলাম, আর এই বাড়িতে এসে চাকরানি হয়েছি। আমার এই সংসার কোনো দরকার নেই। যে সংসারে একটা বোঝাকে আমার পালতে হয়, সেই সংসারে আমি থাকবো না। এখন আমি আমার বাবার বাড়িতে চলে যাব। ভাইয়া চলো। দাঁড়া, তোর কি ভেবেছিস এত সহজে তোদেরকে আমি ছেড়ে দেব? তোরা আমার মায়ের প্রাণ কেড়ে নিতে চেয়েছিলি। তোদেরকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো, তোদেরকে আমি কাঠগড়ায় ওঠাবো। আমি তোদের ভিডিও রেকর্ড করে রেখেছি, আর এই ভিডিও রেকর্ড হবে তোদের নামে মামলা করার প্রধান প্রমাণ। এখন যা, আমার বাস থেকে বের হয়ে যা। তোদের সাথে আমার দেখা হবে কোর্টে। যা, এখন এই মুহূর্তে তুই আর তোর ভাই আমার বাস থেকে বের হয়ে যা। যা, বের হয়ে যা। মা, তুমি কোনো কষ্ট পেও না মা। এখন থেকে তোমার সব দেখাশোনা আমি নিজের হাতে করব। তোমার সব বল আমি পরিষ্কার করবো মা। শোনো বাবু, আমি তাহলে অফিসে গেলাম ডিউটিতে। তুমি সাবধানে থেকো, কেমন? আচ্ছা, তুমি সাবধানে যাও। হ্যাঁ, আসি। শোনো, আমার না মাথাটা কেমন করছে। আমি না আজকে অফিসে যাবো না। সকাল সকাল তো একটু একটু মাথা ব্যথা হতেই পারে, তাই না? তাই বলে কি তুমি অফিসে যাবা না? যাও কাজে। আরে না বাবা, আমার পেটটা একটু অন্যরকম, মাথাটা তো ঘুরাচ্ছে, শরীরটা কেমন করছে। আমি আজকে যাব না, আমি বাসায় রেস্ট করব। তুমি বসো, আমি রেস্টটা চেঞ্জ করে আসি। আচ্ছা, যাও। খালা চাপেন তো। যাও। এই খালা, আপনার কোনো কাজ নাই? আপনি এখানে পড়ে আছেন কেন? যান গিয়ে আপনার কাজ করুন। যাইতেছি, এটা লাগাইতে আইছিলাম। ও এখন অফিসে যাইব না, এখন আমার বয়ফ্রেন্ডের কি হইব? না না, ও যদি একবার ধইরা ফেলে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে। যাই। শুনো, তোমরা কোনো চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। ম্যাডাম, আজকে তো বাড়ির সমস্ত কাজ শেষ, আমি অবসর আছি। ওই ইয়েটা দেন, কম্বলটা দেন, আমি খাইছে দিই। না না, এই কম্বল পরিষ্কার আছে, তোমার ধুইতে হবে না, তুমি যাও। আরে ম্যাডাম, যেদিন কাম থাকে মেলা সেদিন আপনি কোন এইটা দাও ওইটা দাও, আজকে কাম নাই, আজকে ধুবার চাইতেছি, দেন, ধুলে সমস্যাটা কি? এই চুপ করো, আমার মুখে মুখে কথা বলতেছো। যেটা বলেছি ওইটা করো, যাও তোমার কাজে যাও। কি বাবা, খালার সাথে রাগারাগি করছো কেন? আরে দেখো না, আমি খালাকে বলছি যে কম্বলটা ধুইতে হবে না, কম্বলটা পরিষ্কার, তুমি আজকে গিয়ে রেস্ট করো। না, খালা তো আমার কথা শুনতেই রাজি না। খালা যখন বলছে খালাকে ধুতে দাও, যখন খালার কাজ থাকে তখন তুমি কাজের জন্য চিল্লাও, আর আজকে খালা ধুয়ে দিতে চাচ্ছ অথচ তুমি খালাকে ধুতে দিচ্ছ না, কারণটা কি? আরে না না, সে সকাল থেকে খালা অনেক কাজ করছে, তাই আমি বলছি যে যাক খালা, আজকে তোমার কাজ করতে হবে না, তুমি রেস্ট করো। দেখেন সাহেব, যখন আমার মেলা কাম থাকে তখন খালি ম্যাডাম ক্যাটক্যাট করে, আমার কাম করবার কয়। আর আজকে আমার কাম নাই, বারবার করতেছে কম্বলটা ধুয়ে দেই, না আজকে আমার কম্বল ধুতে দিব না। খালা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তোমাকে না বললাম তুমি এখান থেকে যাও? আমার তো এখন মনে হচ্ছে এই কম্বলের ভিতরে কেউ না কেউ লুকিয়ে আছে,
তা না হলে খালাকে তুমি এই কম্বলটা কেন ধুতে দিচ্ছ না? দাঁড়াও আমি দেখছি। না না, এই কম্বলে কেউ নাই, এটা এমনি আমি কোল বালিশ দিয়ে রাখছি। তুমি সরো, আমি দেখছি। ও আচ্ছা, তাহলে আসল কারণটা হলো এই তুই না বললি কম্বলের নিচে কেউ নেই, তাহলে এটা কে বল? বিশ্বাস করো বাসার, আমি ওরা চিনি না। চুপ! আর একটা মিথ্যা কথা বলবি না। তোকে যেটা বলতে বলেছি সেটা বল। এই ছেলে কে আর আমার বেডরুমে কেন? আমি ওরা চিনি না, সত্যি বলতেছি। ও, তুই সত্য কথা বলবি না তাই না? ঠিক আছে, কিভাবে সত্য কথা বের করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আয় ছেলে, তুমি বলো তুমি কে? ভাইয়া দেখেন, এখানে আমার কোনো দোষ নাই। এই যে আপনার বউ আমাকে ফোন করে আসতে বলেছে, তাই আমি আসছি। আর এখন যা বলার আপনার বউকে বলুন, আমাকে বলে কোনো লাভ হবে না। ঠিক বলেছ, দোষ তো তোমার না, তোমাকে দোষ দিয়ে আমি কি করব? যা দোষ সব ওর। আজকে যদি ও তোমাকে এই বাসায় ঢোকার সুযোগ না দিত, তাহলে তুমি কখনোই এই বাসায় ঢুকতে পারতে না। আমার তো ওর উপর ঘৃণ্য হচ্ছে যে ও আমার স্ত্রী। যাই হোক, তোকে ভালোই ভালোই বলছি আমার বাসা থেকে বের হয়ে যা, না হলে তোকে আমি পুলিশে দেবো। যা, বের হয়ে যাও। এটাই তাহলে প্রধান কারণ ছিল কম্বল না ধোয়ার, তাই না? এই, তোর সাহস কিভাবে হলো আমার বেডরুমে পরপুরুষ নিয়ে এসে পরকীয়া করার? হ্যাঁ, তোর বিবেকে একবারও বাঁধলো না? আমি যদি বিষয়টা জানতে পারি তাহলে তোর অবস্থা কি করব? আমার তো ভাবতে ঘৃণা লাগছে যে তুই আমার ওয়াইফ না। আর যাই হোক, তোর মতো মেয়েকে নিয়ে সংসার করা আমার দ্বারা সম্ভব না, যে কিনা আমার অবর্তমানে আমার বেডরুমে পরপুরুষ নিয়ে এসে পরকীয়ায় লিপ্ত হয়। শোন, তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যদি না যাস না, তাহলে তোর খবর আছে বলে দিলাম। যা, বের হয়ে যা। বাজার, আমার ভুল হয়ে গেছে, আমাকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমার এরকম ভুল আর কোনোদিন হবে না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আরফ, তোর নাটক না আর শুনতে ভালো লাগছে না। তুই এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, নাহলে তোকে যে আমি কি করব। যা, বের হয়ে যা। খালা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি যদি আজকে আমাকে না বলতেন, আমি হয়তো ওদের কোনোদিনও ধরতে পারতাম না। আপনি আমার চোখটা খুলে দিয়েছেন। আর আজকে থেকে আপনি আমার খালা না, এ বাসার কাজের বুয়া না, আপনি আমার মা হয়ে থাকবেন। কি পারবেন না? পারবো। মা, এই ধরুন খাবারটা খেয়ে নিন। আচ্ছা বৌমা। খাবার শেষ হয়ে গেলে আমাকে ডেকে দিবেন, হ্যাঁ? সাব্বির, এইটা তুই কেমন কাজ করলি? তুই জানোস না এই ভাত খাওয়ানোর পর আমি ওষুধ খামো, ওষুধ না খেলে আমি আরো অসুস্থ হয়ে যাবো। তুই এটা কেমন কাজ করলি? তুই কি করতেছস আমি তো কিছুই বুঝতে পারতেছি না। দাঁড়া, বৌমা, এই বৌমা, এদিকে আসো তো। কি হয়েছে মা? দেখো, ও আমার খাবারে ময়লা দিয়ে দিছে, আমি এখন খামো কেমনে? বোবার বাচ্চা বোবা, তুই এটা কি করেছিস? হ্যাঁ, আর তুই এই খাবারে ময়লা কেন দিয়েছিস? দাঁড়া, অনেকবার বেড়েছিস তাই না? তোর একটা শায়েস্তা করতেই হবে। এখন আমি বাসারকে ডেকে দিচ্ছি। বাসার, এই বাসার, এদিকে আসো। তুই না অনেক বেড়ে গিয়েছিস, তোকে আজকে আমি বাড়ি থেকে বের করে দিব। কি ব্যাপার, ওর উপর চিল্লাচ্ছ কেন? কি হয়েছে? ওর সাথে চিল্লাবো না তো কি করব? হ্যাঁ, ও কি করেছে জানো? আমি মাকে খাবার এনে দিয়েছি, আর ও মায়ের খাবারে ময়লা দিয়ে দিয়েছে। বোবার বাচ্চা বোবা, আমি তোমাকে কতবার বলেছিলাম ওকে এই বাড়ি থেকে বের করে দিতে। ও আমাদের কোনো কাজে আসে না, কিন্তু তুমি তা না করে দয়া করে রেখে দিয়েছো। এখন ওর শায়েস্তা করো। কি রে সাব্বির, তুই মায়ের খাবারে ময়লা মিশিয়েছিস কেন? কি হয়েছে? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, তুই কি বলছিস? হ্যাঁ, এই তুমি কি, হ্যাঁ তুমি কি এই বোবার কথা বুঝবে নাকি? আমরা তো সাধারণ মানুষ, আমরা ওদের কথা বুঝবো না। তুমি একটা কাজ করো, ওকে তুমি উচিত শিক্ষা দাও। ও কেন এই কাজটা করেছে? আরে যারা, তুমি ওকে একটু বলতে দাও না, কি বলতে চাচ্ছে শুনি। আরে এই বোবার কথা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? হ্যাঁ, তুমি তোর ভাষা বুঝতেই পারবে না, তুমি ওকে মারো। কাগজ কলম?
আরে না না বাসার কাগজ কলমের কি দরকার? তাছাড়া ওর সাথে কথা বলে আমরা এত সময় নষ্ট কেন করছি? ও হচ্ছে একটা বেয়াদব ছেলে, ওকে বাড়ি থেকে বের করে দাও, সমস্যার সমাধান হয়ে যাক। আমি মায়ের টেক কেয়ার করে নিব। আর একটু দাঁড়াও না, ও কি বলছে ওকে একটু বলতে দাও। আমি ওকে কাগজ কলমটা দেই, দাঁড়া। এনে লিখে দেখা। এসবের কি দরকার ছিল বাসার? খাবারে বিষ? তার মানে তুমি আমার মায়ের খাবার বিষ মিশিয়েছো? আরে না না বাসার, আমি কেন খাবারে বিষ মিশাতে যাব? আমি তো নিজের হাতে মজা করে মায়ের জন্য রান্না করেছিলাম। এই খাবারে কিভাবে বিষ এলো আমি সত্যি জানি না। তুমি জানো না তো যে খাবারে কিভাবে বিষ আসলো? ওয়েট, যারা খাবারটা খাও। এই খাবার আমি খাবো? না না না, এই খাবার আমি খেতে পারবো না, এটা তো আমি মায়ের জন্য এনেছি। কেন তুমি এই খাবার কেন খাবে না? আমি তোমাকে এই খাবারটা খেতে বলেছি, খাও। আমি তোমাকে বলেছি না এই খাবার আমি খেতে পারবো না, এই খাবার মা খাবে, তুমি খাবারটা মাকে দাও। আমি তোমাকে খেতে বলেছি এজন্য যে আমি দেখতে চাই এই খাবারে বিষ আছে কিনা। খাও বলছি। আমি এই খাবার খেতে পারবো না, কারণ এই খাবারে বিষ আছে। মানে তুমি আমার মায়ের খাবারে বিষ মিশিয়েছো? এই, তোমার সাহস কিভাবে হলো আমার মায়ের খাবারে বিষ মেশানোর? হ্যাঁ, তুমি একবার চিন্তা করলে না যে তুমি কার খাবারে বিষ মেশাচ্ছ? হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে আমি ব্যবসার কাজে সারাক্ষণ বাইরে থাকি, তাই বলে এমন না যে তুমি আমার মায়ের খাবারে বিষ মেশাবে। আমার মা তোমার কি এমন ক্ষতি করেছে? আমার মা একজন অসুস্থ মানুষ, আমি তোমাকে সামান্য তার একটু খেয়াল রাখতে বলেছি, তুমি তার খেয়াল না রেখে তাকে মারার জন্য তুমি তার খাবারে বিষ মিশিয়েছো। ছি, তোমাকে আমার ওয়াইফ ভাবতে ঘৃণা লাগছে। একটা জিনিস ভাবো তো, যদি আজকে আমার মায়ের জায়গায় তোমার মা থাকতো, তুমি পারতে এই অসুস্থ মানুষটাকে বিষ খাইয়ে মেরে ফেলতে? সাবির, তুই কিভাবে জানলি যে এ খাবার বিষ মিশিয়েছে? আপনি আমাকে অনেক জ্বালিয়েছেন শাশুড়ি আম্মা, আর আজকে আমি এই বিষ দেওয়া খাবারটা খাইয়ে আমার পথের রাস্তা থেকে আপনাকে সারা জীবনের জন্য সরিয়ে ফেলবো। চাই খাবারটা ওনাকে খাইয়ে দিই, বুড়ি খেয়ে চিৎপেটাং হয়ে যাবে। এই, তুই আমাকে একটা কথা সত্যি করে বল, তুই আমার এই অসুস্থ মাকে কেন বিষ খাইয়ে মেরে ফেলতে চাইছিলি? ভালোই করেছি, আমি এই খাবারে বিষ মিশিয়েছি। আর এই বুড়িটার ভাগ্য ভালো যে এখন পর্যন্ত বেঁচে আছে। আমি বিষ মিশাবো না তো আর কি করবো? হ্যাঁ, এই বুড়ি হচ্ছে আমার পথের কাঁটা। আমি এই মহিলাটাকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারি না। এই মহিলা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ঘরে বসে আছে, আর আমি দিন রাত 24 ঘন্টা কাজের বুয়ার মতো এই মহিলার সেবা যত্ন করে যাচ্ছি। মহিলা বাড়ির একটা কাজও করতে পারে না। কেন? আমি কি এই বাড়ির দাসী বান্দি? হ্যাঁ, আমি এই বাড়ির বউ। তুমি তো সারাদিন ব্যবসার কাজে বাইরে থাকো, আর সারাদিন এই মহিলার টেক কেয়ার করতে হয়। আমি পারবো না, তাই আমি ভেবেছিলাম খাবারের মধ্যে বিষ মিশিয়ে মহিলাটাকে আমার পথের সামনে থেকে দূর করে দিব, আর আমি একদম মুক্তি পেয়ে যাব। ব্যাস, তোর গল্প বলা শেষ। তোর গল্প আমি শুনেছি, আমার মনে হয় যে আমি তোকে বিয়ে করে ভুল করেছিলাম। ঠিক আছে, তুই যেহেতু আমার মাকে দেখাশোনা করতে পারবি না, সো আমার বাসায় তোকে আমি রাখবো না। আমার বাসা থেকে তুই এখন এই মুহূর্তে বের হয়ে যাবি, তোকে আমি ডিভোর্স দিয়ে দেবো। যা, আমার বাসা থেকে বের হয়ে যা। না বাসা, না না না, তুমি আমাকে ডিভোর্স দিবে না। মানুষ মাত্রই তো ভুল হয়, আমি না হয় একটা ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বাসার। আমি মায়ের সাথে আর কখনো এই কাজ করবো না। মা, আপনার কথা তো বাসার শুনে, আপনি ওকে একটু বোঝান না, যেহেতু আমাকে ডিভোর্স না দেয়, এই বাসা থেকে বের না করে দেয়। মা বলেন না। না মা, তুমি ওর হয়ে কোনো কথা বলবে না। আমি চাই না যে ও আমাদের বাসায় থাক। তুই এক্ষুনি আমার বাসা থেকে চলে যাবি, না হলে তোর খবর আছে বলে দিলাম। যা, বেরোতে বলছি। মা, সরি মা, আমি তোমার ঠিকঠাক খেয়াল রাখতে পারি না।
ভাগ্যিস সাব্বির ছিল, আজকে সাব্বিরের জন্য তুমি বেঁচে গেছো। মা, এ কি মা, তুমি কান্না করছো কেন? কই মা, আমি তো কাঁদতেছি না। আসলে কি কাজ করার সময় আমার চোখে ময়লা পড়ছে তো, তাই চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছি না। কাজ করার সময় চোখে ময়লা পড়েছে মানে? আমার বাড়িতে এতগুলো কাজের লোক থাকতে তুমি কেন কাজ করছো? বৌমা এত রাগ করো কেন? এটা তো আমার পোলার বাড়ি, তাই না? পোলার বাড়িতে যদি মা কাজ করে সমস্যা কি? তাই তো আমি নিজের থেকেই কাজ করতেছি। না, আমি তোমার কথা বিশ্বাস করি না। আমি তোমাকে কি বলেছিলাম? তুমি আমার শাশুড়ি মা, তুমি এই বাড়ির কোনো কাজ কখনো করবে না। তুমি নামাজ পড়বে, রোজা করবে এবং আমাদের জন্য দোয়া করবে, কিন্তু তা না করে তুমি কি করছো? এখানে কাজ করছো। তার মানে এই বাড়ির কোনো মেম্বার তোমাকে কাজ করার হুকুম দিয়েছে। কার এত বড় সাহস, হ্যাঁ, যে কিনা আমার মাকে কাজ করতে বলেছে? তার নাম বলো, আমি তাকে দেখে নিচ্ছি। কেউ কোনো কথা কয় নাই বৌমা, বিশ্বাস করো। আমার শুয়ে বসে খাইতে ভালো লাগে না। সারাক্ষণ শুয়ে বসে টিভি দেখে কি ভালো লাগে কও? এই জন্যে তো মনে করছি টুকটাক যদি একটু কাজ করি আমার শরীরটাও ভালো থাকবো, মনটাও ভালো থাকবো, তাই তো কাজ করতেছি। তুমি আমার প্রশ্নের উত্তর দিবে না, তাই তো? কোনো সমস্যা নেই। সত্যি কথা কিভাবে বের করতে হয় তার টেকনিক আমার খুব ভালো করে জানা আছে। সাব্বির, শিফা, কই তোরা? তাড়াতাড়ি এদিকে আয়। বৌমা ওদের কিছু বললো না বৌমা। আরে কিরে আপা, তুই কখন আসলি? সাব্বির, আমি কিছুক্ষণ আগে এসেছি। তুই আমাকে একটা কথা বল, এই বাড়িতে কাজের বুয়া থাকতে আমার শাশুড়িকে দিয়ে কে কাজ করাচ্ছে? হ্যাঁ, কে কাজ করার হুকুম দিয়েছে তাকে? আরে তুই এমন সামান্য বিষয় নিয়ে উত্তেজিত হচ্ছিস কেন? আমি বলেছিলাম, কারণ কি জানোস, এই যে আন্টি তো সারাক্ষণ শুধু শুয়ে বসে থাকে আর নামাজের সময় নামাজ পড়ে, তাই ভাবলাম বাসার যে কাজের বুয়াগুলো আছে না, ওদেরকে বিদায় করে দিই। বিদায় করে দিলে বাকি কাজগুলো আন্টি করুক, তাহলে তোদের খরচটাও কমবে। তাই এই চিন্তা করে আমি এই কাজটা করেছি। জাস্ট শাট আপ। তুই হলি আমার বাড়ির গেস্ট, 2 দিনের জন্য আমার বাড়িতে মেহমান হয়ে এসেছিস। তোকে আমার বাড়িতে মাতব্বরি করতে কে বলেছে? হ্যাঁ, তুই কাকে কি করতে বলেছিস? তুই জানিস না এইটা আমার মায়ের সমতুল্য শাশুড়ি মা? তাকে আমি কোনোদিনও পরের চোখে দেখিনি। আমি আমার নিজের মায়ের মতো ভালোবেসেছি। আর তুই কিনা তাকে হুকুম দিয়েছিস? কেন করেছিস তার সাথে এমনটা? আপু, তুই তো রাগ করছিস কেন? আমি তো তোদের ভালোর জন্যই করেছি। ভেবেছি তোদের কাজের লোক থাকলে তোদের মাসে মাসে কত টাকা খরচ দিতে হয়, আর তোর শাশুড়ি তো আছেই, সে তো বসে বসেই খায়। সে যদি একটু হাতে হাতে কাজ করে দেয় তাহলেই তো হয়ে যায়, তাই না? তাই আমরা কাজের লোকদের বের করে দিয়েছি। চুপ কর, আর একটা কথাও বলবি না। অনেক বড় হয়ে গিয়েছিস, তাই না? আমার টাকা পয়সার জন্য তোদের এত চিন্তা হয়ে গেল কবে থেকে? আচ্ছা, আমি মানলাম আমার টাকা সেফের জন্য তোরা 2 জন মিলে ডিসিশন নিয়েছিস। এতই যেহেতু মায়া লাগছিল, তাহলে আমার শাশুড়ি মাকে দিয়ে কাজ না করিয়ে তোরা 2 ভাই বোন কেন কাজ করলি না? আর তুই জানিস আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি, কিন্তু আমার মনে হয় না যে এটা আমার শ্বশুর বাড়ি। আমার মনে হয় এটা আমার নিজের বাড়ি। আমি অনেক ভাগ্য করে এমন একটা সুন্দর পরিবার পেয়েছি, যে পরিবারে শাশুড়ি মা না, বরং আমার নিজের মতো একটা মা পেয়েছি, ভালো একটা স্বামী পেয়েছি। আর তোরা সেই মানুষটাকে অসম্মান করেছিস। না, তোরা 2 জন এই বাড়িতে আর থাকতে পারবি না। সাব্বির, তুই আমাকে একটা কথা বলতো, আর যদি আমার শাশুড়ি মার জায়গায় আমাদের নিজের মা থাকতো, তাহলে কি তার সাথে তুই এই কাজটা করতে পারতি? কখনোই করতে পারতি না। কিন্তু তুই অনেক ভুল করেছিস। কি ব্যাপার যারা, তুমি এত চিল্লাচ্ছ কেন সাব্বিরের উপরে? কি হয়েছে? আয়দুল্লাহ ভাই, তুমি আসছো ভালোই হয়েছে। আপু তো মাথা মোটা, কিছুই বোঝে না। আমি তোমাদের ভালোর জন্যই কাজটা করেছি। এই যে তোমাদের বাসায় যে কাজের বউগুলো ছিল না, তাদেরকে আজকে বিদায় করে দিয়েছি। কারণ তো আন্টি তো সারাক্ষণ শুয়ে বসে থাকে, কোনো কাজ করে না, শুধু নামাজের সময় নামাজ পড়ে। তাই ভাবলাম কি কাজের বউগুলো বিদায় করে আন্টিকে দিয়ে বাসার যাবতীয় যে কাজগুলো আছে এগুলো করে, তাহলে তোমাদের টাকার খরচটা কমে যাবে। তাই এই চিন্তা করে আমি কাজের বউগুলোকে বিদায় করে আন্টিকে কাজ করতে বলেছি, বুঝেছো? সাব্বির, আই, তোমাকে কে বলেছে যে উনি আমার সৎ মা? উনি আমার আপন মা। আমি কখনো তোমাকে বলেছি যে উনি আমার সৎ মা? তুমি বলছো যে উনি আমার সৎ মা। উনি আমার আপন মা, আমার নিজের মা। তুমি আমার নিজের মাকে সৎ মা বানিয়ে দিচ্ছ, তাই না? আর তোমাকে মাতব্বরি করতে কে বলেছে? কে বলেছে যে আমাদের বাসার কাজের বুয়াদেরকে বের করে দিতে, তাদেরকে বের করে আমার মাকে দিয়ে কাজ করাতে? তোমাকে কি আমাদের ফ্যামিলির ব্যাপারে নাক গলাতে বলেছি? তোমরা এসেছো এ বাসায় 2 দিন বেড়াতে, বেড়াবা, বেরিয়ে চলে যাবা। সেটা না করে তোমরা আমাদের ফ্যামিলির ব্যাপারে নাক গলাচ্ছ। এত সাহস কোথা থেকে পেলে? আর আমি একটা জিনিস কোনোভাবেই বুঝলাম না, তোমার মাথায় এটা কিভাবে আসলো যে কাজের বুয়া বের করে দিয়ে আমার মাকে দিয়ে কাজ করলে আমাদের খরচ কমে যাবে? আর আমাদের টাকা পয়সা কি কম আছে যে কাজের বুয়া ছেড়ে দিয়ে আমার মাকে দিয়ে কাজ করাতে হবে? যারা,
তোমার এই ভাই আর তোমার এই বোনকে আমি কোনোভাবে আমার চোখের সামনে দেখতে চাচ্ছি না। ওদেরকে এ বাড়ি থেকে এখনই চলে যেতে বলো, তা না হলে যদি আমার মাথা গরম হয়ে যায় আমি কি করব আমি নিজেও বুঝতে পারছি না। ওদেরকে চলে যেতে বলো। তোরা এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে চলে যাবি, আর কখনো তোরা আমার এই বাড়িতে আসবি না। যা, বের হয়ে যা। মা, ওদের আচরণের জন্য আমি আপনার কাছে মাফ চাইছি মা। আজ থেকে আমি আপনাকে কোনো অযত্ন করব না, আমি নিজে আপনার খেয়াল রাখবো। আপনি প্লিজ ওদেরকে ক্ষমা করে দিবেন, আর কষ্ট পাবেন না। আমি কিছু মনে করি নাই বৌমা, তোমার মতো বউ আর বাসার মতো ছেলে পেয়ে তো আমি গর্ব করি। এই ছোট লোকের বাচ্চা দাঁড়ান, এই ফকিন্নির বাচ্চা ওঠ ওঠ বলতেছি। এই তোর সাহস কি করে হয় চিকেন তান্দুরি দিয়ে ভাত খাওয়ার? একবার কি আমার অনুমতি নিয়েছি? খালাম্মা, আমি তো বাড়ির সমস্ত কাজ শেষ করে খাবার খাওয়ার জন্য বসছিলাম। তাছাড়া আপনি তো জানেন আমি গর্ভবতী, আমার ক্ষুধা লাগার সাথে সাথে খাবার খাই নিতে হয়, নাইলে যে আমার বাচ্চার অনেক বড় সমস্যা হয়ে যাইব। আর একটু খাইতে বসে দেখে আপনি আমার লেগে এমন করতেছেন। চুপ কর। তুই জানিস এই চিকেন তান্দুরির দাম কত? 1000 টাকা। এটা তোর জন্য না, আর তো কোথা থেকে যার সন্তান বাঁধে নিয়ে আসছিস সেটার ভরণ পোষণের দায়িত্ব কি আমি নেব? তুই আমার বাড়িতে কাজ করিস, হ্যাঁ আমি তোকে খাওয়াবো, কাপড় চোপড় দেবো, বেতন দেব, তাই বলে তোর সন্তানের দায়িত্ব তো আমি নেব না? খালাম্মা, মুখ সামলায় কথা কইবেন। আপনি তখন থেকে না যাই না বুঝে উল্টাপাল্টা কথা কইতাছেন। আর যারও সন্তান কারে কইতাছেন? হ্যাঁ, আর আপনি যদি জানেন যে আমার পেটে কার সন্তান, তাহলে এই সত্যিটা জানার পর আপনি নিজেরা কোনোদিন ক্ষমা করতে পারবেন না। আপনার বাসায় কাম করি দেখে আপনি ভুইলা যায় না যে আমারও একটা আত্মসম্মান আছে। চুপ! ফকিন্নির বাচ্চার আবার আত্মসম্মান বোধ। বাহ, ভালোই তো ডায়লগ দিতে পারিস। এই ফকিন্নির বাচ্চা, ভালো মন্দ খাবার দেখলে জিবা লক লক করে, তাই না? এই বের কর, বের কর জিবা, বের কর বলছি। আমি এক্ষুনি কেটে দিয়ে কেটে দিব, বের কর। ও রামজাদি কোথাকার, তোকে এভাবে বললে কাজ হবে না, তোকে উচিত শিক্ষা দিতে হবে। আজকে তোকে না আমি মা, তুমি এটা কি করছো? তুমি নিজে একটা মেয়ে হয়ে আর একটা প্রেগনেন্ট মেয়ের গায়ে হাত তুলছো কিভাবে? তোমার বিবেকে একবার বাধা দিচ্ছে না? আজকে যদি এই মেয়েটার কিছু একটা হয়ে যায় তাহলে তুমি কি করবে তখন? যদি ওর বাচ্চার কোনো একটা ক্ষতি হয়ে যায় তাহলে কি করবে? পারবে ওর বাচ্চার ক্ষতিপূরণ দিতে? মা, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি মা। বাহ, কোথায় আমার ছেলে আমার পক্ষ নিয়ে কথা বলবে, আমার সাপোর্ট করবে, তা না আমার ছেলে কিনা একটা ফকিন্নির বাচ্চা কাজের মেয়ের সাপোর্ট করছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। এই তোর সমস্যাটা কি? একটা কাজের মেয়ের প্রতি তোর এত দরদ উতলে উঠছে কেন? ওর জন্য আমার এত দরদ কেন জানো? কারণ ও আমার ওয়াইফ। হ্যাঁ, তুমি যা শুনেছো একদম ঠিক শুনেছো। ও আমার বিবাহিত স্ত্রী। আর তুমি কি বললে মা? ওর গর্ভে যার সন্তান? না, ওর গর্ভে আমার নিজের সন্তান। মা, তুমি তুমি এসব কি শুরু করেছো? ও যেদিন থেকে এ বাড়ি থেকে এসেছে সেদিন থেকে তুমি ওর উপর অত্যাচার শুরু করেছো, ওর উপর নির্যাতন চালাচ্ছ। কেন মা? একজন মানুষ যদি কাজের বুয়া হয়, যদি সে কাজ করে তাহলে সে ছোট লোক হয়ে যায়, গরিব হয়ে যায়, তারপর অত্যাচার করতে হবে কেন মা? তুমি আমাকে এর আগেও একটা বিয়ে দিয়েছো, কিন্তু তার উপর এত বেশি অত্যাচার করেছো, সেই মেয়েটাও না সুইসাইড করতে বাধ্য হয়েছে। এর জন্য আমি চুরি করে একে বিয়ে করেছি। আর আমাদের বিবাহের কথাটা আমি গোপন রেখেছি শুধুমাত্র তোমার জন্য। কারণ যদি তুমি জানতে পারো যে ও আমার ওয়াইফ, তাহলে তুমি ওকে মেনে নেবে না, তুমি ওর উপর অত্যাচার করবে। আমার সংসারটা সে আগের মতোই হয়ে যাবে। হয়তো ও আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। মা, আমি এটা চাইনি বলেই ওর পরিচয়টা গোপন রেখেছি। আর ওকে কিভাবে এ বাড়িতে আনবো সেটা বুঝতে পারছিলাম না, তাই পরিকল্পনা করে এ বাড়ির কাজে মেয়ে সাজিয়ে এনেছি। কিন্তু ওকে এই বাড়িতে এনে কি লাভ হলো মা? তুমি যে অত্যাচারী ছিলে সেই অত্যাচারী রয়ে গেছো। মা, ওকে তুমি মেনে নাও। ওকে মেনে নিতে কি সমস্যা বলো? কখনো আমি মেনে নেব না। কারণ ছোটবেলা থেকে আমি যে সোসাইটিতে বড় হয়েছি, এখন পর্যন্ত যে সোসাইটির লোকের সাথে আমি চলাফেরা করতেছি, আমার পক্ষে কখনো এই মেয়েকে আমার ছেলের বউ হিসেবে মানা সম্ভব না, আর আমি মানবও না। তার মানে তুমি তোমার জায়গা থেকে এক পাও সরে দাঁড়াবে না? তুমি যেই অহংকারী সেই অহংকারী থেকে যাবে? ঠিক আছে, পারবে না তো?
আমি আমার ওয়াইফকে নিয়ে তোমার এই বাড়ি থেকে চলে যাব। থাকো তুমি তোমার এই বাড়িতে একা। যখন তুমি একা থাকবে না, তখনই কেবল বুঝতে পারবে সন্তান হারানোর কষ্ট কত বেশি। চলো আমার সাথে, আসো। বাসায় আপনার ফোনের ওয়ালপেপারে এটা কার ছবি সেভ করা? ওইটা আমার ছেলের ছবি। কি বললেন? এটা আপনার ছেলের ছবি? হ্যাঁ। চলুন আমার সাথে। কি হয়েছে ম্যাডাম? বাসার হ্যাঁ বলো। কে ইনি? ইনি কি হয় তোমার? আরে আমি তো এটাই বুঝতে পারছি না যে তুমি ওনার কথা আমার কাছে কেন জিজ্ঞাসা করছো, আর উনি কি সেটা আমি কিভাবে জানবো? সত্যি কথা বলো, এই মহিলা কে হয় তোমার? আচ্ছা তুমি আমাকে খুলে বলবে কি হয়েছে? উনি কে সেটা বিশ্বাস করো আমি জানি না। উনি কে সেটা আমাকে জিজ্ঞাসা করে কেন আমাকে হয়রানি করছো? উনি কে তাই না? উনাকে এখন তুমি চিনতে পারতেছো না? তুমি তোমার জন্মদায়িনী মাকে এখন অস্বীকার করতেছো। ছি 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 ছি, আমার ভাবতেও ঘৃণা লাগছে। তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী হয়ে তোমার মায়ের কথা কোনোদিন আমার কাছে তুমি স্বীকার করোনি। তুমি সবসময় আমাকে বলে এসেছো তোমার মা বাবা কেউ নেই, তুমি এই পৃথিবীতে এতিম। তুমি এতিম তাই না? তুমি যদি এতিম হয়ে থাকো তাহলে ইনি কে? কে ইনি? যেই মা তোমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, সেই মাকে তুমি অস্বীকার করতেছো। যেই মা তোমাকে এত কষ্ট করে বড় করেছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে, সেই মাকে আজকে চিনতে পারতেছো না। চিনতে খুব কষ্ট হইতেছে তাই না? কেন চিনতে পারবে এখন? এখন তো তুমি ভালো আছো, খুব ভালো আছো, বড় লোকের মেয়েকে বিয়ে করেছো, খুব শান্তিতে আছো, তোমার কোনো কিছুর অভাব নেই। এখন যদি তুমি এই বাড়ির চাকরানির মাকে স্বীকার করো যে উনি তোমার মা, তাহলে তোমার ইমেজ থাকবে না তাই না? তোমার ইমেজ তো একদম ধূলিসাৎ হয়ে যাবে তোমার শ্বশুর বাড়িতে। এই জন্য তুমি স্বীকার করবে না কোনোদিন। দেখো তোমার না স্বীকার করার কোনো প্রয়োজন নেই। যেটা সত্য সেটা আমি বুঝে গিয়েছি। এই মায়ের চেহারার দিকে তাকালে না সব কিছু বোঝা যায়। ছোট থেকে বড় হয়েছি, আজ পর্যন্ত মায়ের আদর ভালোবাসা কাকে বলে সেটা পাইনি। আমি সবসময় ভাবতাম আমি যেই ছেলেকে বিয়ে করব তার মা থাকবে, বাবা থাকবে, তাদের সাথে আমি পুরো একটা সংসার সুন্দরভাবে করব। কিন্তু তোমাকে যখন পেলাম, তুমি আমাকে শুধু একটা কথাই বলেছিলে, তোমার এই পৃথিবীতে কেউ নেই। তোমার উপর আমার খুব মায়া দয়া হয়েছিল, এই জন্য তোমাকে আমি বিয়ে করেছি। আর তুমি যেহেতু তোমার মাকে স্বীকার করোনি, তোমার মতো পুরুষের সাথে না আমি সংসার করব না। তোমার মাকে নিয়ে না আমি এই বাড়িতে থাকবো। আজকের পর থেকে উনি আমার মা, তোমার মা না। তুমি যেহেতু তোমার মাকে স্বীকারই করতে পারতেছো না, তোমার এতটাই লজ্জা মাকে মা বলে স্বীকার করাতে, তাহলে আর কোনোদিন তোমাকে স্বীকার করতে হবে না। মা আজকের পর থেকে আমার কাছে থাকবে, আর তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। থাক মেম সাহেব, যে ছেলে নিজের মাকে পরিচয় দিতে অস্বীকার করে, ওরকম ছেলের পরিচয় নিতে আমার দরকার নাই। আমি তার মা হতে চাই না, কারণ আমি তো চাকরানি। সে কিভাবে আমার পরিচয় দিবে বলেন? আসলে কি জানেন মেম সাহেব, আমার ছেলেটা যখন চাকরির খোঁজে ঢাকায় আসলো, 1 বছর 2 বছর 5 বছর আমার কোনো খোঁজ খবর নেয় নাই। আমি কত জায়গায় খুঁজেছি, ওরে পাইনি। তবে আসার সময় জানেন, ওর ফোনটা আমার কাছে রেখে এসেছিল। আমি সেই ফোনটা নিয়ে ঢাকায় চলে আসি শুধুমাত্র আমার ছেলে দেখা পাওয়ার জন্য, তার খোঁজ নেওয়ার জন্য। কিন্তু ঢাকায় এসে এই পেট তো আর বোঝে না আমি কোথায় থাকবো, কি খাবো, কোনো দিশা পাইতেছিলাম না। তাই মানুষের বাড়ি বাড়ি কাজ করতেছিলাম, শুধুমাত্র যদি আমার ছেলের দেখাটা পাই। আজকে আমার ছেলের দেখা পাইছি, কিন্তু আমার ছেলে আর আমার নাই মেম সাহেব। আমার ছেলে এখন কোটিপতি মেয়ের জামাই, আমি তার চাকরানি মা। সেটাই আমার পরিচয় দেয় না। দরকার নাই, ওরকম ছেলে আমার দরকার নাই মেম সাহেব। আজকে থেকে জানবো আমার বাসার নামে কোনো ছেলে ছিল না, যাও ছিল সে মারা গেছে। মা মা আমার ভুল হয়ে গেছে মা। মা আমি টাকার নেশে অন্ধ হয়ে গিয়েছিলাম, তোকে ভুলে গিয়েছিলাম মা। মা ওকে তুমি মাফ করে দাও। আমি ভুলেই গিয়েছিলাম যে আমার একটা বয়স্ক মা আছে। মা আমি তোমার খোঁজ খবর নিইনি,
আমি ভুল করে ফেলেছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি আর কখনো এমন ভুল কাজ করবো না, আই প্রমিস মা। ওর বাবা, আসলে সন্তানটা তো সবসময় ভুলই করে, মা তো তা মনে রাখে না। আরে আমি তো তোরা জন্ম দিয়েছি, কষ্ট করে মানুষ করছি, আমি কি তোর অন্যায়গুলো মনে রাখতে পারি বাবা? আমি সব ভুলে গেছি। সরি মা, আমি আর কখনো তোমাকে রেখে দূরে থাকবো না, আমাকে মাফ করে দাও মা। কেমন লাগে? ঠিক এমন কষ্টটা পেয়েছিলাম যেদিন তুই এই বাড়িতে এসে আমার ছেলেকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলি। মনে আছে? মনে নেই তাই না? আমারও ভিতরে সেই ঢেকে ঢেকে আগুন জ্বলছে, আর তার শোধ আমি ঠিক এভাবেই নিচ্ছি। তোকে তো আমি একবারে মারবো না, তোকে তো আমি তিলে তিলে শেষ করব। দেখবি মজাটা কেমন লাগে। মা, ওর সাথে কথা বলে সময় নষ্ট না করে তুমি ওকে আবার শর্ট দাও। বলে দিব আপনাদের সব কুকুরমোর কথা আপনার ছেলেকে আমি বলে দিব, ওকে শুধু আসতে দিন। তুই বাঁচলে তো বলবি, আর আজকেই তোর তোর জীবনের শেষ দিন। দেখ তোকে কিভাবে আমি শেষ করি। থামো মা, তুমি কি করছো? একটা প্রেগনেন্ট মেয়েকে কারেন্ট শট দিচ্ছ, কিন্তু কেন মা? ওর পেটে বাচ্চা, একটা প্রেগনেন্ট মেয়ে, তুমি ওকে কারেন্ট শট দিচ্ছ? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি মা। এটা তুমি কিসের জন্য করছো, কেন করছো? না বাবা, তুই আমাকে ভুল বুঝতেছিস। দেখ আমি তো বৌমার ভালোর জন্য থেরাপি দিচ্ছিলাম। জানোস, আমার যখন বাচ্চা পেটে ছিল না, তখন তোর বাবা আমাকে ঠিক এভাবেই থেরাপি দিয়েছিল যাতে বাচ্চা সুস্থ থাকে। আমি তো সেই পদ্ধতি বৌমাকে দিচ্ছিলাম। তাহলে মা, তুমি তো অসুস্থ, আমি একটা কাজ করি, তোমাকে একটু থেরাপি দেই, দেখবে তুমি সুস্থ হয়ে যাবে, কেমন? না বাবা, আমি তো সুস্থ। আসলে আমি বৌমাকে মেরে ফেলতে চাইছি। যেদিন থেকে এই মেয়ে বাড়িতে এসেছে, সেই দিন থেকে তুই আমার কাছ থেকে দূরে সরে গেছিস। কখনো আমার কাছে এসে বলিসনি মা তুমি কেমন আছো, তোমার কোনো কিছু প্রয়োজন আছে কিনা। সারাটাক্ষণ সময় কাটিয়েছিস এই মেয়েটার সাথে। আমার কি লাগবে না লাগবে কোনো দিনও জিজ্ঞেস করিসনি। আমাকে এত ভালোবাসতি যে ছেলে কিনা সব সময় আমার আঁচল ধরে ধরে ঘুরে বেড়াতো, আজকে সেই ছেলে মাকে চেনে না। আমি এটা মেনে নিতে পারিনি। আমি চাইনি আমার ছেলের ভালোবাসা ভাগ হয়ে যাক। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওকে মেরে ফেলবো। ও আমার শত্রু, আমি শত্রু রাখবো না। মা তুমি সব কি বলছো? তুমি বুঝতে পারছো তুমি কি করতে যাচ্ছিলে? মা তুমি এটা কেন বোঝো না? সন্তানের কাছে মায়ের জায়গায় মা থাকে, আর স্ত্রীর জায়গায় স্ত্রী থাকে। আমি তোমার ভালোবাসা আলাদা করে ফেলেছি, এটা তুমি কিভাবে চিন্তা করলে? হ্যাঁ, বিয়ের পর থেকে আমি একটু ওকে বেশি সময় দিচ্ছি, তার তো কারণ আছে মা। ও অন্যের ঘরের মেয়ে আমাদের ঘরে বউ হিসাবে এসেছে। একটা মেয়ের যখন বিয়ে হয়, সে তার বাবার বাড়ি ছেড়ে তার শ্বশুর বাড়িতে আসে। সে মনে করে শ্বশুর বাড়িটাই তার বাবার বাড়ি, আর শাশুড়ি হবে তার মা। কিন্তু তোমাদের মতো কিছু শাশুড়ি আছে যারা কিনা তাদের বৌমাকে কখনো মেয়ে মনে করতে পারে না, সবসময় ভাবে বৌমা তো পরের মেয়ে। কিন্তু কেন মা? ওই মেয়েটার পেটে আজকে বাচ্চা, তো আমার নিজের সন্তান, তোমার বংশের প্রদীপ। তুমি সেই প্রদীপকে নিভিয়ে দিচ্ছিলে মা। তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এমন ব্যবহার কিভাবে করতে পারো? আজকে এই মেয়েটার জায়গায় তোমাকে বসিয়ে দেখো তো। আর এই যে শেফা, তোকেও বলি, তুই কিভাবে পারলি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সাথে এমন ব্যবহার করতে? ওর জায়গায় যদি আজকে তুই থাকতিস, তোর শ্বশুরবাড়ির লোকজন যদি এমন করতো, তাহলে কি করতিস? তোর ভালো লাগতো? আমাদের ভালো লাগতো? কারোরই ভালো লাগতো না। কিন্তু তোরা দুজন মানুষ না, তোরা দুজন অমানুষ হয়ে গিয়েছিস শুধুমাত্র একটু ভালোবাসার আশায়। হ্যাঁ, আমি তো তোদের কম ভালোবাসি না, যথেষ্ট ভালোবাসি। আমি দূরে গিয়েছি, পরিশ্রম করছি, কাদের জন্য? শুধুমাত্র এই ফ্যামিলির জন্য, তোদের জন্য।
যাতে করে তোরা ভালো থাকিস, আমরা ভালো থাকতে পারি। তোরা আমাদের ভালোর কথা চিন্তা না করে এই মেয়েটাকে মেরে ফেলতে চেয়েছিলি। এই মেয়েটা যদি মরে যেত তাহলে কি হতো একবার বুঝতে পারছিস? তবে হ্যাঁ, তোদেরকে আমি এমনি এমনি ছাড়বো না। ভাইয়া আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে প্লিজ তুমি ক্ষমা করে দাও। আমরা বুঝতে পারিনি ভাইয়া, এরকম ভুল আমাদের আর কোনোদিন হইব না ভাইয়া। চুপ! একটা কথা তোরা বলবি না। তোরা দুইজন যে পাপ করেছিস সে ক্ষমার অযোগ্য পাপ করেছিস। আমি আমার স্ত্রীকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। যদি আমার বাচ্চার কোনো ক্ষতি হয় তাহলে তোদের দুজনের কাউকেই ছাড়বো না। তোদের দুজনকে আমি 14 শিকির ভাত খাইয়ে ছাড়বো।